মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এবং তার নেতৃত্বে চলছে তৃণমূলের সংহতি মিছিল। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং সংগঠন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন সংহতি মিছিলে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে এসে মানুষ জমায়েত করছেন হাজরা মোড় থেকে এবং তারপরে সেখান থেকেই মিছিল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন একেবারে মিছিলের প্রথমেই এবং সেই মিছিলে পা মেলাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখছেন সেই ছবি, একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন অযোধ্যায়, সেখানে পুজো দিচ্ছেন তিনি, অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল। সরাসরি আমাদের নিউজরুম থেকে রয়েছেন আমাদের অঞ্জনের সাথে কথা বলবো। অঞ্জন, এই যে সকাল থেকে বেশ বিগত কয়েক দিন ধরে যেমন একটা চলছিল যে একদিকে 22শে জানুয়ারি সেদিনই অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা, আর অপরদিকে তৃণমূলের সংগতি মিছিল, এই একদিনে দুটি কর্মসূচি, কি বলবে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে প্রথমেই বলবো যে আজ 22শে জানুয়ারি 2024 সাল এবং এই দিনটিকে বলা যেতে পারে ইতিহাসে এক প্রকার নতুনভাবে তৈরি হয়ে থাকবে। তার কারণ এই 22শে জানুয়ারি 2024 সালের জন্য 550 বছর ধরে, প্রায় বলা যেতে পারে 500 বছর ধরে ওয়েট করেছিল, অপেক্ষা করেছিল যারা সনাতন ধর্মী তারাও, এবং সবথেকে বড় কথা ভারতবাসী অপেক্ষা করেছিল। আজকে থেকে এই কথা বা এই কর্মকাণ্ড চলছে এমনটা নয়, বিগত একেবারে বলা যেতে পারে 1528 সাল থেকে 2024 সাল, দীর্ঘ 500 বছরের অপেক্ষা। এবং তারপরে আজ যে মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্রক্ষণে পৌঁছে গিয়েছি আমরা সবাই, আমি, তুমি এবং বাকি যারা যারা ভারতবাসী রয়েছে তারা প্রত্যেকে। সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমাকে এখানে তুলে ধরার চেষ্টা করব যে যেই মুহূর্তে তুমি যদি খেয়াল করে থাকো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য পেশ শেষ করেছে, তার ঠিক একটু পরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যাবতীয় কর্মসূচিগুলো শুরু করেছিল। মূলত বলা যেতে পারে যে এই রাজনৈতিক বিষয়টি এখন সব থেকে বেশি তুঙ্গে হয়ে আছে, তার কারণ এই সবটাই আদতেও ধর্ম নিয়ে রাজনীতি একটা চলছে, এটা বলাই বাহুল্য। বলা যেতে পারে বিজেপির মতো করে লোকসভা নির্বাচনের আগে তার নিজস্ব প্রোপাগান্ডা ইউজ করছে এবং একই সাথে তৃণমূল কংগ্রেস তার অ্যাকচুয়াল জায়গা ছেড়ে দিতে চাইছে না বিজেপির জন্য। এবং সব থেকে বড় যে প্রশ্ন তোমাকে আমি সবার আগে বলার চেষ্টা করব, একাধারে যেমন রাম মন্দির উদ্বোধন হচ্ছে, তেমন সংহতি যাত্রা আরও একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটি হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই ন্যায় যাত্রাও কিন্তু একটা বড় জায়গা তৈরি করছে। তার কারণ তুমি জানো যে মূলত ইন্ডিয়া জোটের কথা বারবার করে তুলে ধরা হচ্ছে। ইন্ডিয়া জোটের ক্ষেত্রে রাহুল গান্ধী সহ বাকি সব যারা আঞ্চলিক দল রয়েছে তারা প্রত্যেকে এটার সঙ্গে সামিল ছিল, কিন্তু সব থেকে বড় যেখানে টুইস্ট পয়েন্ট আসে সেটা হলো এই বাংলার ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে একেবারে ফেস টু ফেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ চলছে বিগত 2-4 দিন ধরে। এবং সেই চ্যালেঞ্জের সম্মুখীন থেকেই কিন্তু এই ইন্ডিয়া জোটের কোনো এক জায়গায় জোটের জট কোনোভাবেই কাটছে না। আমি তোমাকে রাম মন্দির থেকে ইন্ডিয়া জোটের দিকে কেন নিয়ে এলাম, এটা একটা বড় প্রাসঙ্গিকতা রয়েছে। তার কারণ একাধারে যখন বিজেপি রাম মন্দিরকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে এক ধার্মিক কোনো বিষয় তৈরি করবার চেষ্টা করছে, ঠিক অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে ধার্মিক সংহতি যাত্রা বের করছে। এবং তার জন্যই কিন্তু আজ বিভিন্ন জায়গায় শুধুমাত্র হিন্দু কোনো ধর্মাবলম্বীদেরকে নিয়ে নয়, একেবারে একই সাথে মুসলমান, ইসলাম ধর্ম এবং তার সাথে বৌদ্ধ, জৈন সব ধরনের মানুষের সাথেই কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখানে একটা কথা না বললেই নয় যে সবচেয়ে বড় যে বিষয় তৈরি করার চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সনাতন ধর্মীদেরকে নিয়ে এক নতুন মাইলস্টোন ক্রিয়েট করার চেষ্টা করছে। সেই জায়গাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতির কথা বলছে, অর্থাৎ শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মানুষদের নিয়েই কিন্তু ভারতটা তৈরি নয়, সেই মেসেজটাই কিন্তু দেওয়ার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জন্য সুদূর যেখানে একেবারে অযোধ্যা উত্তরপ্রদেশে যখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তখন একেবারে অনেকটা দূর, একেবারে বলা যেতে পারে বাংলায় তখন অন্যরকম এক কর্মকাণ্ড তৈরি করবার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দুয়ের মাঝে থেকে সত্যিই পরবর্তীকালে এটাই দেখার একটা বড় উল্লেখযোগ্য বিষয় থাকবে যে আদতেও রাজনৈতিক মহলে সত্যি কি ধর্মই লাস্ট অব্দি কথা বলবে নাকি উন্নয়ন কথা বলবে। প্রিয়াঙ্কা, একেবারেই অঞ্জন, দেখো রাম মন্দির উদ্বোধনের দিন কিন্তু অনেক আগে থেকেই বলে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 22শে জানুয়ারি প্রতিষ্ঠা হবে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আর ঠিক সেই দিনেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ঘোষণা করলেন, তিনি সেই দিনেই সংগতি মিছিলের ডাক দিলেন। এখানে কোথাও একটা গিয়ে সেই রাজনৈতিক দ্বন্দ্ব কি উঠে আসছে?
না, আমি 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 সেটাই বলছিলাম তোমাকে প্রিয়াঙ্কা, তোমাকে আরও একটা ডেট মনে করানোর চেষ্টা করব। 29শে নভেম্বর 2023 সাল। 29শে নভেম্বর 2023 সালে যখন অমিত শাহ একেবারে ধর্মতলার প্রাঙ্গণে যখন তার বক্তব্য পেশ করছে, বক্তব্য পেশ করার ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু একেবারে ব্ল্যাক ডে পালন করার চেষ্টা করছিল একেবারে বিধানসভার অন্দরে, যখন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেজেন্ট ছিলেন। অর্থাৎ তুমি বলতে পারো এক প্রকার যখন কেন্দ্র সরকারের পক্ষ থেকে ল্যামলাইটে আসার চেষ্টা করা হচ্ছে, তখন সেখানেই কিন্তু একেবারে লাইমলাইটে আসার যখন চেষ্টা করা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, তার কিছুক্ষণ পরেই কিন্তু আবারও মিডিয়ার সামনে কভারেজ পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামিল হচ্ছেন। এটা খুব সত্যি কথা যে রাজনৈতিক পরিকাঠামোর দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষণ যদি করা যায় তাহলে দেখা যাবে যে যখন সবাই জানে যে 22শে জানুয়ারি 2024 সাল, আর এই সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাম মন্দির প্রতিষ্ঠার দিকে কভারেজ করবে, যখন সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা চলবে, তখন মিডিয়া সবাই একেবারে মিডিয়া ট্রায়াল ওই দিকেই সবার ফোকাস থাকবে। আর সেই কারণে ওই সময়কালীন অবস্থাতে তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, একেবারে বলা যেতে পারে যে প্রাণ প্রতিষ্ঠা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলো যদি তোমাকে একটু বলার চেষ্টা করব, এই মুহূর্তে বলা যেতে পারে যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যতগুলো প্রসেস একবারে পরপর ছিল, সেই প্রসেসের মধ্যে বিকেল অবধি প্রায় তার বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে, এবং বিকেল অবধি সেই কর্মসূচির মধ্যকালীন অবস্থাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ফোকাসে আসেনি। তুমি যদি বাকি সব চ্যানেল কভারেজ দেখো, তুমি খেয়াল করে দেখবে প্রথমেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোকাস কেউ করেনি। প্রথম থেকে সকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবাই ফোকাস করেছিল। আর এটা সবাই জানে, রাজনৈতিক মহলও জানে, সবাই মিডিয়া ট্রায়ালের কথা বলে ঠিকই, কিন্তু মিডিয়া ট্রায়াল আদতেও কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনটার জন্য এটা সব থেকে বেশি প্রাসঙ্গিকতা পায়। তার কারণ যখন একাধারে দেখা হচ্ছে সকাল থেকে একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে চোখ তুলে রয়েছে, নজর রয়েছে সেখানে সমস্ত মিডিয়ার, ঠিক তার একটু পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম ফোকাসে চলে এলেন। বলা যেতে পারে এইটাই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে যখন একাধারে একদিকে অযোধ্যাতে সনাতন ধর্মীদের জন্য নতুন কোনো ইতিহাস তৈরি করার চেষ্টা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ঠিক সেই সময়তে সনাতন ধর্মীদেরকে শুধুমাত্র নয়, একেবারে সব ধর্মের লোকেদেরকে নিয়ে একত্রিত করে এক সংহতি যাত্রার ব্যবস্থা শুরু করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা বাহুল্য, ধর্ম নিয়ে বিশাল পরিমাণ রাজনীতি চলছে। কেউ যদি যতই বলুক না কেন, যে রাজনৈতিক দলই বলুক না কেন যে ধর্ম নিয়ে রাজনীতি করছে না, কিন্তু ধর্ম নিয়ে তো রাজনীতি হচ্ছে প্রিয়াঙ্কা। একেবারেই অঞ্জন, এবং এই মুহূর্তে আমি আমার কাছে এমন একটা খবর এসে পৌঁছলো যেটা তোমাকে আমি জানাচ্ছি, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন উত্তপ্ত রয়েছে এই রাম লালার প্রতিষ্ঠানে। কারণ কি, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাম মন্দির প্রতিষ্ঠার যে লাইভ স্ট্রিমিং দেখানো, সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। আর সেখানেই রাম নাম স্লোগান দেওয়ার পরেই বাম সংগঠনের পক্ষ থেকে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগান ভেসে আসছে। আর তারপরে দুই পক্ষের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ দেখা দিয়েছে, কার্যত একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একেবারে প্রিয়াঙ্কা, তুমি যে কথাটা বললে এটা আরও বেশি ইন্টারেস্টিং, যে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তারা এই কমিউনাল ব্যালেন্সে একদমই বিশ্বাস করে না, এবং তার কারণের জন্যই কিন্তু যখন রামের স্লোগান দেওয়া হচ্ছে, বলা বাহুল্য তখন তারা ইনকলাব জিন্দাবাদের স্লোগান দিচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তোমাকে একটা ইতিহাস মনে করবার চেষ্টা করব। ইব্রাহিম লোদি এবং বাবরের মধ্যে যখন যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, প্রথমেই কিন্তু বাবর এসে একেবারে ভারতে হামলা করে দিয়েছিল এমনটা নয়। তার কারণ একেবারে সুদূরবর্তী থেকে যখন বাবর এই ভারতের দিকে যখন নজর দিচ্ছে, তখন এখানে বলা যেতে পারে এই অযোধ্যাতেই ইব্রাহিম লোদিকে নিয়ে যখন বাবরে পানিপথের যুদ্ধ, তোমার নিশ্চয়ই মনে থাকবে 1528 1526, সেই সময়কালীন পরিস্থিতিতে যখন একেবারে বাবর একেবারে ইব্রাহিম লোদির ওপরেই একেবারে অ্যাটাক করে বসেছিল। তার কারণ ইব্রাহিম লোদিও তুমি জানো ইসলাম ধর্মাবলম্বী, এবং তার একই সাথে বাবরও ইসলাম ধর্মাবলম্বী। তাহলে প্রশ্ন ওঠে, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কেন অ্যাটাক করা হলো? তার কারণ এই বাবর পরবর্তীকালে ইব্রাহিম লোদির ক্ষেত্রে যখন যুদ্ধ ঘোষণা করে, তখন সেই যুদ্ধকালীন অবস্থাতে কিন্তু তারা একেবারে এটা বলে তার যাবতীয় সর্বসাকুল্যে তার যাবতীয় যারা ছিল সৈন্যকর্মী ছিল, তাদের প্রত্যেকের ক্ষেত্রে 20,000 সৈন্যকর্মী ছিল, আর সেখানে ইব্রাহিম লোদি 1 লাখ সৈন্য ছিল। সেই মতকালীন অবস্থাতে বাবর কিন্তু পুরোপুরি 20,000 সৈন্যকে এটা বলে মোটিভেশন দেওয়া হয়েছিল যে এই সরজু নদীর তীর, যেখানে একেবারে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এত উচ্ছ্বাস রয়েছে, সেখানে সেই ক্ষেত্রে মূর্তি পুজো কেন হবে? মূর্তি পুজোর ক্ষেত্রেই কিন্তু বাবর প্রথম একেবারে এই বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল। এবং
কেন এই কথাটা আমি বললাম, তার কারণ এই প্রেক্ষাপট, এই ধর্মের প্রেক্ষাপট আজকে থেকে তৈরি হয়নি। একেবারে পানিপথের যুদ্ধ থেকে ইব্রাহিম লোদি এবং তার সাথে বাবরের যে যুদ্ধ, খণ্ডযুদ্ধ, সেই খণ্ডযুদ্ধ থেকে যখন ইব্রাহিম লোদিকে পুরোপুরি হারিয়ে দেওয়া হয়, বাবর সেখানে একেবারে রাজ করতে বসে, তখন থেকে কিন্তু এই যুদ্ধ চলছে। এবং তার আগে আরও যদি একটু বিগত পিছনের দিকে যদি যাওয়া যায়, তাহলে দেখবে রাজা বিক্রমাদিত্য এই অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা করেছিল 84টি পিলার দিয়ে। এবং পরবর্তীকালে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা প্রমাণিত হয় যে এই 84টা পিলার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সত্যি সত্যি রাজা বিক্রমাদিত্যর আমলের, এবং সেই পিলার দিয়েই কিন্তু বাবর তার এই বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করেছিল। এবং পরবর্তীকালে এই কমিউনাল ব্যালেন্সগুলো অনেকগুলো ইতিহাস পরপর পেরিয়ে গিয়ে আজকের এই 22শে জানুয়ারি 2024 সাল। এবং খুব স্বাভাবিকভাবে বিজেপির আজকে থেকে স্লোগান এটা নয় যে জয় শ্রীরাম, এবং এই জয় শ্রীরাম স্লোগান নিয়েই কিন্তু বাকি রাজনৈতিক দলেরও যথেষ্ট আপত্তি রয়েছে। কিন্তু এটা আপত্তির থেকেও বড় কথা, বিজেপির ক্ষেত্রে এই জয় শ্রীরাম আজকে থেকে প্রোপাগান্ডা নয়। 1925 সালে যখন আরএসএস তৈরি হয়েছিল, সেই সময়কালীন অবস্থা থেকেও কিন্তু এই যাবতীয় বিষয়গুলো, এই রাম মন্দিরকে ঘিরে তাদের যাবতীয় বিষয় তৈরি হয়েছিল, রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছিল। লালকৃষ্ণ আডবাণী যখন একেবারে অযোধ্যার সঙ্গে সোমনাথের যখন যাত্রাপথ ছিল, সেই সময়তে তাকে আটকে দেওয়া হয়, তখন একেবারে লালু প্রসাদ যাদব তাকে আটকে জেলে ভরে দিয়েছিল। সেই সময়কালীন অবস্থা থেকে এখনও পর্যন্ত পরপর এই ইতিহাস বয়ে নিয়ে চলছে বিজেপি। এবং আজকে একেবারে সেই মহেন্দ্র খন যখন তারা জয় শ্রীরাম বলার জন্য আরও বেশি পরিমাণে আগ্রহী, আর তখন সেই ক্ষেত্রে কমিউনিস্ট পার্টিরা এই রাম নামকে বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। প্রিয়াঙ্কা। একেবারে অসংখ্য ধন্যবাদ অঞ্জন।